নমস্কার বন্ধুরা, আজকে 4 জুন 2004 আর এখন রাত 8টা। আজকে ফিরে এলাম আবার ভোট কথা থেকে মনের কথায়। এতদিন আমরা ভোট কথা নিয়ে আলোচনা করেছি। আমি খুব সঙ্গত কারণেই ভোটের 4 দিন, শেষ 4 দিন কোনো ভিডিও পোস্ট করিনি, কারণ আমি কারুকে আমার ভিডিওর মাধ্যমে, যদিও আমি জানি আমার ভিউয়ার্স খুব কম লোক আমার এই ভিডিও শোনেন, কিন্তু যারা শোনেন তাদেরকে কোনোভাবে বায়াস্ট করতে চাইনি। কারণ আমি মনে করি আমার যে কথাগুলো হবে সেই কথাগুলো একটি শিক্ষিত ভারতবাসীর বা বাংলাভাষীর কথা, এবং সেখানে কোনো বেনজল না থাকা ভালো। তবে আমি কি নিরপেক্ষ? না, আমার বলতে কোনো বাধা নেই। আমি মন থেকে নিরপেক্ষ নই। এই শেষ 2 মাস ধরে যে ঘটনাবলীগুলো চলল তাতে আমি নিরপেক্ষ থাকতে পারিনি, এবং সেই পক্ষপাত দুষ্টতাই বলুন এবং পক্ষপাতিত্বই বলুন, তার জন্যই আমার এই মনের কথা শুরু করা ছিল, ভোট কথা। আজকে প্রথমেই আমি সমস্ত ভোটের প্রার্থীকে অভিনন্দন জানাই, এবং সবচেয়ে বড় কথা অভিনন্দন জানাই আমাদের ভারতবর্ষে তথা বাংলার জনতা জনার্দনকে। আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। আপনারা আজকে গণতন্ত্র রক্ষা করলেন। আপনারা যেটা করলেন, যে জিনিসটা দেখালেন মানুষকে, যে পথ প্রদর্শন করলেন, আপনারা বোঝালেন যে আপনারা এখনো মাথা দিয়ে কাজ করেন এবং চিন্তা করেন, চিন্তা করতে শিখেছেন, চিন্তা করেছেন কোন মানুষটা আপনার সঙ্গে 5 বছর আছে আর কোন মানুষটা আপনার কাছে 3 মাস ভোট চেয়ে চলে যাচ্ছে, কোন মানুষটা বিভীষণের মতো তছনছ করে দিচ্ছে, ভাঙন লাগাচ্ছে, জোর করে করে বিভিন্ন জায়গায় অশান্তি করছে, আর কোন মানুষটা আপনার পাশে থাকার চেষ্টা করছে, পারছে কিনা বলবো না, চেষ্টা করছে। এই জায়গাগুলো কিন্তু আপনারা ধরতে পেরেছেন। তার সাথে ধরতে পেরেছেন বিদেশ নীতি, অর্থনীতি, সমস্ত কিছু। একটা লোকসভা নির্বাচনের জন্য যা যা লাগে সেগুলো পেরেছেন। আজকে আমি বেশ কিছু কথা যেগুলো এতদিন বলতে পারিনি সেগুলো বলবো, সঙ্গত কারণ আপনারা বুঝতেই পারবেন। এই শেষ কিছুদিন ধরে মিডিয়া কি রোলটা প্লে করছিল সেটা আপনারা দেখেছেন। আমি বাংলার মিডিয়ার শুধু কথা বলছি না, আমি ভারতবর্ষের মিডিয়ার কথা বলছি। এইটা কি একটা সমাজের 4র্থ স্তম্ভের কাজ হওয়া উচিত? আমরা শুরু থেকে দেখে আসছি যে এই যে কেন্দ্রীয় এজেন্সিগুলো, আজকে আমি নাম বলবো, হ্যাঁ, তাতে আমার বিরুদ্ধে যদি কোনো অ্যাকশন নেওয়া হয় তো হবে। এই যে ইডি, সিবিআই, এই যে ইনকাম ট্যাক্স, এরা যে বিভিন্নভাবে মানুষের উপর, মানুষ নয়, যারা রাজনীতি করছেন তাদের রেড করছেন, তাদের টাকা পয়সা নিয়ে করছেন, এরা কি কেউ পক্ষপাত দুষ্ট নন? একটা কেন্দ্রীয় সরকার, একটা দল যারা শেষ 10 বছর ধরে শাসন করছে, তাদের একটা লোকও ইডির আওতায় পড়ছে না, ইনকাম ট্যাক্সের আওতায় পড়ছে না। আজকে প্রতিরক্ষা মন্ত্রীর ছেলে আমাদের ভারতীয় ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ জায়গায় পৌঁছে যাচ্ছেন, আমাদের বাংলার বাঘ সৌরভ গাঙ্গুলিকে সরিয়ে। এমনি এমনি হচ্ছে এগুলো। কোটি কোটি টাকা বেড়ে যাচ্ছে 1 বছর 2 বছরের মধ্যে। আম্বানি, আদানি 14টা 15টা চ্যানেল কিনে ফেলছে, এবং তারা যে খবর প্রচার করছে সেই খবরগুলো নিরপেক্ষ খবর বলে মনে হয়। তাহলে যে কটা স্তম্ভ গণতন্ত্রে রয়েছে, আমরা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলাম, তার রেজাল্ট দেখলাম, যে কটা স্তম্ভ গণতন্ত্রকে রক্ষা করে অ্যাকচুয়ালি, সেই স্তম্ভগুলো কি পক্ষপাত দুষ্টতার বাদ দিয়ে কাজ করছে? সবচেয়ে বড় কথা, মিডিয়া কাজ করেছে। যে এক্সিট পোলগুলো দেখানো হয়েছে সেই এক্সিট পোলগুলো কি নিরপেক্ষ ছিল? আজ আপনাদের কি মনে হয়? আর সাংবাদিকরা কি এত বোকা? তাদের কাছে এই রেজাল্টের কোনো ধারণা ছিল না। তারা তো কেউ তৃণমূল কংগ্রেসকে 20টার উপর আসন দেখায়নি। কেন এটা করলো এরা? কি স্বার্থ? ইলেকশন তো হয়ে গেছে। আর তার আগে তারা যাদেরকে সকল নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষক বলে বসতেন, তারা কি কোনো রকম গ্রাউন্ড ওয়ার্ক না করে বসছেন?
তারাও তো কন্টিনিউয়াস বলে গেলেন যে তৃণমূল কংগ্রেস 15 থেকে 20টার বেশি আসন পাবে না। তাহলে আজকে যেটা হলো কি হলো? কি হলো? ভেলকিবাজি, ভোজবাজি, ছাপ্পা, সেটা তো বলছে না। প্রত্যেকটা ভোটের পর বিরোধীরা বলেছে যে এবারে মানুষ নিজের ভোট দিতে পেরেছে, সে বামপন্থী হোক আর বিজেপি হোক আর কংগ্রেসই হোক, নিজের ভোট দিতে পেরেছে। এই যে সন্দেশখালির এত সন্ত্রাস, এত ঝামেলা, মহিলাদের উপর প্রচন্ড নির্যাতন হয়েছে, সমস্ত মহিলা হাতে কোদাল নিয়ে দা নিয়ে বঁটি নিয়ে বিদ্রোহ করছেন, সেই সন্দেশখালি থেকে লিড পেয়ে গেল। আর অত লক্ষ ভোটে বসিরহাট লোকসভা কেন্দ্রে জিতলো, যেখানে যাকে বসিরহাট লোকসভা কেন্দ্রে দাঁড় করানো হয়েছে বিজেপির প্রার্থী হিসেবে, সেও একজন নির্যাতিতা। তার প্রতি মানুষের কোনো সিম্প্যাথি তৈরি হলো না। অথচ সেই সিম্প্যাথি কিন্তু প্রতিটা দিন সংবাদ মাধ্যমে আমরা দেখেছি, এভরিডে। আমি সন্দেশখালি নিয়ে প্রায় 5-6টা এপিসোড করেছি। এবং সবচেয়ে বড় কথা যে প্রধান বিরোধী দলনেতা, সে তো একটা সময় বর্তমান যে শাসক দল মানে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ম্যান ছিলেন। তিনি তো তৃণমূলের সমস্ত কিছু জানতেন। উনি বলছেন 2014 পর থেকে তৃণমূলে করাপশন শুরু হয়েছে। তো উনি তো 2020 সাল অব্দি তৃণমূলে ছিলেন, করাপশন হয়েছে তো প্রতিবাদ করেননি কেন? উল্টে উনি বেশিরভাগ করাপশন নিজে দায়িত্ব নিয়ে তখন করেছিলেন। তৃণমূলে কি করাপশন নেই? 100% আছে, কোনো সন্দেহ নেই। বিজেপিতে করাপশন নেই? 100% আছে। ধরা কেউ পড়বে না, কারুর বিরুদ্ধে যাবে না। কোন রাজনৈতিক দলটা ধোয়া তুলসী পাতা? একটি দলও নয়। অথচ আশ্চর্যজনকভাবে এতটাই পক্ষপাত দুষ্ট কেন্দ্রীয় এজেন্সিগুলো যে তারা কেন্দ্রীয় সরকারের কোনো প্রার্থীর বিরুদ্ধে, কোনো দলের বিরুদ্ধে যাবে না। অথচ প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী সারাক্ষণ এসে পশ্চিমবঙ্গের গালি দিয়ে যাচ্ছে। শুধু এখানে নয়, পশ্চিমবঙ্গের গালি দিয়ে যাচ্ছে সমস্ত জায়গায়, সারা দেশের কাছে পশ্চিমবঙ্গকে কালিমালিপ্ত করছে। অথচ মণিপুরে একবারও তারা যাননি এবং তার মণিপুর তার রেজাল্ট দেখিয়েছে। মণিপুরে 2টি সিট 2টি কংগ্রেস পেয়েছে এবার। অথচ গান পয়েন্টে ভোট হয়েছিল, বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের কাছে গান পয়েন্টে ভোট হয়েছিল। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, সেই খবর আমার কাছে আছে, সেই ছবি আমার কাছে আছে। তা সত্ত্বেও সেখানে জিততে পারেনি। মানুষ কিন্তু, জনতা জনার্দন কিন্তু বুঝিয়ে দিয়েছে তারা কাকে চায়, কার শাসন চায়। নাহলে মণিপুরে 2টি সিট মাত্র, 2টি সিটে 2টি কংগ্রেস পেত না। কংগ্রেসের কোনো অবস্থাই ছিল না ওখানে। কংগ্রেস কোনো প্রচারই করতে পারেনি বলা যায়, কেউ প্রচার করতে পারেনি ওখানে। এখনো সেখানে আগুন জ্বলছে, এখনো সেখানে অশান্তি চলছে। তা সত্ত্বেও ওখানে লোকজন জিতেছে। এটা কিভাবে সম্ভব হলো? ঠিক যেভাবে সম্ভব হলো পশ্চিমবঙ্গে। এত বিরোধিতা, প্রতিটা জিনিস, প্রতিটা সেন্ট্রাল এজেন্সি, প্রতিটা মানুষ দুবেলা চোর বলা হচ্ছে। প্রতিটা রাজনৈতিক দলের লোককে যারা তৃণমূল কংগ্রেস করছে, সমস্ত দল থেকে নির্বিচারে বলা হচ্ছে। তা সত্ত্বেও আজকে মানুষ ভোট দিয়েছে। মানুষ কি লক্ষ্মী ভাণ্ডারের জন্য ভোট দিয়েছে? কেন এরকম কোনো জনময়নী প্রকল্প আগে আসেনি? একটা সময় তো ছিল যেখানে মমতা ব্যানার্জি ছাড়া গোটা তৃণমূল কংগ্রেসের কেউ জেতেনি। 2004-এ যে সময় অটল বিহারী বাজপেয়ী হেরে গেলেন, কেন উনি হেরেছিলেন? গোধরা কাণ্ডের জন্য হেরেছিলেন। আপনাদের মনে আছে কিনা জানি না, সেই সময় কিন্তু অটল বিহারী বাজপেয়ীর বিরুদ্ধে তৎকালীন বামফ্রন্টের যারা ছিলেন, বামফ্রন্ট তখন আমাদের সরকারে ছিল, তারা ভিডিও বানিয়ে, ভিডিও ফুটেজ সমস্ত জায়গায়, এবং যার মূল অগ্রণী ছিলেন 2জন মানুষ, পিছনে অনিল বিশ্বাস, সামনে মোহাম্মদ সেলিম। এই দুটো মানুষ সেদিনকে কিন্তু পুরো তৃণমূল কংগ্রেস এবং বিজেপি জোটকে নস্যাৎ করে দিয়েছিলেন। একটি মাত্র সিট পেয়েছিলেন মমতা ব্যানার্জি তার নিজের কলকাতা দক্ষিণে, বাকি সমস্ত পেয়েছিলেন কিন্তু কংগ্রেস এবং সিপিএম সেই সময়, এবং মনমোহন সিং তারপর সরকার গড়লেন। কিভাবে হলো সেটা? সাম্প্রদায়িকতা, সাম্প্রদায়িক দাঙ্গা, সাম্প্রদায়িক ভেদাভেদ পশ্চিমবঙ্গবাসী কোনোদিন মেনে নেয় না। সেটা তখন মমতা ব্যানার্জি বুঝতে পেরেছিলেন, যার জন্য উনি কিন্তু বিজেপির সঙ্গ সেই দিন ত্যাগ করেছিলেন। অথচ এবারে প্রতিটা সাংবাদিক এতে, বিভিন্ন মিডিয়াতে সিপিএম এবং কংগ্রেস কন্টিনিউয়াসলি বলে গেছেন মমতা ব্যানার্জি প্রথম বিজেপির হাত ধরে নিয়ে আসেন। হ্যাঁ, মনে আছে আমার।
আমি প্রথমবার ভোটার হয়ে প্রথম ভোটটা দিয়েছিলাম মাননীয় তপন শিকদার মহাশয়কে। দমদম থেকে দাঁড়িয়েছিলেন তিনি। হ্যাঁ, বিজেপিকে ভোট দেওয়া হয়েছিল, কারণ সেই সময় বিজেপি এবং তৃণমূল আতাত হয়ে লোকসভায় দাঁড়িয়েছিল এবং তৎকালীন তৃণমূল জিতে রেলমন্ত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তপন শিকদার ছাড়া আরেকজন ক্যান্ডিডেট দার্জিলিংয়ের, তিনি জিতেছিলেন বিজেপির হয়ে, এবং তপন শিকদারও সেই সময় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছিলেন। কিন্তু সেই ধরনের মানুষ আজকে কোথায়? অটল বিহারী বাজপেয়ীর মতো মানুষ, প্রধানমন্ত্রী কোথায় আজকে? আর যিনি প্রধানমন্ত্রী তিনি তো নিজেকে ভগবান ভাবছেন, তার তো দম্ভে মাটিতে পা পড়ে না, তিনি তো ধ্যানে বসছেন, তিনি নিজেকে ভগবান ভাবছেন। প্রথমবার তিনি বললেন আমি তোমাদের দাস, তারপর বললেন আমি তোমাদের চৌকিদার, এখন বলছেন আমি গড। আমি এমনি ভাবে জন্মাইনি, আমি অবতার। ভাবা যায়? মেগালোম্যানিয়ার একটা সীমা আছে তো। আর এই জিনিস কার কিছু না, বাংলা মেনে নেবে না। বাংলা কোনোদিন এই জিনিস মেনে নিতে পারে না, মেনে নেয় না, মেনে নেয়নি, এটা বুঝতে হবে। বাংলা ঔদ্ধত্য কোনোদিন মেনে নেয় না। তুমি যদি মনে করো যে তোমার হাত অনেক লম্বা, বাংলা কিন্তু চুপচাপ তোমার হাতটাকে নামিয়ে দিয়ে চলে যাবে, কেটেও ফেলে দেবে না। বাংলা উত্তরপ্রদেশ নয়। আজ নচিকেতার একটা গান খুব মনে পড়ছে, তুমি আসবে বলে এ দেশটা এখনো গুজরাট হয়ে যায়নি। 2004-এ ওই সময় গোধরা কাণ্ডের সময় এই গানটা হয়েছিল, এবং সেই সময় কিন্তু মুখ্যমন্ত্রী ছিলেন যিনি আজকের প্রধানমন্ত্রী, সেই গুজরাটেই। এবং অটল বিহারী বাজপেয়ী সাংবাদিক সম্মেলন করে ওনাকে বলেছিলেন, নাম করেই বলেছিলেন, তুমি রাজধর্ম পালন করো। এইটাই ছিলেন অটল বিহারী বাজপেয়ী। এবং এই অটল বিহারী বাজপেয়ীর জন্য সেদিনকে কিন্তু তৃণমূল কংগ্রেস সাপোর্ট করেছিল বিজেপিকে। বিজেপির সাথে তাদের কোনো সাম্প্রদায়িক সম্পর্ক ছিল না। এবং সেদিনকে যে জিনিসটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী এগিয়েছিলেন সেটা হচ্ছে সিপিএম আমার প্রথম শত্রু এবং প্রধান শত্রু। আজকে সিপিএম এর একটাও সিট নেই। উনি কিন্তু ওনার স্ট্যান্ড পয়েন্টে অটল থেকে গেছেন। এবং যারা যারা বামফ্রন্ট এবং সিপিএমকে সাপোর্ট করেছেন তারাও আস্তে আস্তে সরে গেছেন দেশ থেকে। এই মানুষটাকে আমি কুর্নিশ করি, কারণ উনি ওনার নীতি থেকে কোনোদিন সরে আসেননি। হতে পারে তার নীতি ভুল, হতে পারে তার আন্ডারে প্রচুর দুর্নীতিগ্রস্ত লোকজন রয়েছে, তার অর্ধেক এখন বিজেপিতে চলে গেছে। গোটা বিজেপিটা তৈরি হয়েছে আজকে তৃণমূলের দুর্নীতিগ্রস্ত লোকেদের নিয়ে। তার মধ্যে একজন একসময় তার সেকেন্ড ম্যান ছিলেন। শুধু মিদনাপুর না, পরবর্তীকালে মুর্শিদাবাদও তার দায়িত্বে ছিল, বাঁকুড়া তার দায়িত্বে ছিল। প্রচুর প্রচুর ঘোটালা যেগুলো হয়েছে এই 14 বছর পিরিয়ডে তৃণমূল কংগ্রেসের, তার কাণ্ডারি ছিলেন উনি। আজকে সেইগুলো উনি ধরিয়ে দিয়ে দিয়ে ইডি সিবিআই করে বেড়াচ্ছেন। মানুষ সব বোঝে, সব জানে, সব দেখতে পায়। আশায় রইলাম একটা অন্য গভর্নমেন্টের। 14 বছরের পর, 15 বছরের পর থার্ড টার্মটা, মানে অলরেডি তো 10 বছর হয়ে গেল, পরের টার্মটা বা এই টার্মটা যেটা শুরু হচ্ছে, মনে আশায় বুক বাঁধলাম আজ থেকে। জানি না দুদিন বাদে কি দেখতে পাবো, যে অন্য দলের প্রধানমন্ত্রী যেন বসে এবং সে যেন প্রকৃত প্রধানমন্ত্রী হয়। আজকে যে জোটটি যদি তর্কের খাতিরে ধরেও নি, ইন্ডিয়া জোট থেকে প্রধানমন্ত্রী হবে, সেখানে কে প্রধানমন্ত্রী হবে সেটা একটা বড় প্রশ্ন, এবং সে সবাইকে নিয়ে চলতে পারবে কিনা সেটা আরও বড় প্রশ্ন। তবু আশায় বুধ বাঁধলাম, অ্যাটলিস্ট কোনো ভগবান যেন চেয়ারে না বসে, একজন গণতন্ত্রের প্রতিনিধি যেন চেয়ারে বসে। আর খুব খুশি হব আমি যে এই মানুষটার পরাজয় বুঝতে পেরে যদি বিজেপি শাসনে থাকে, যেন মানুষটাকে পাল্টানো হয়, যেরকম ত্রিপুরাতে বিপ্লব দেবকে পাল্টে দেওয়া হয়েছিল। সেইটা হলে কিন্তু আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। আজকের জয়, গণতন্ত্রের জয়। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। সত্যি আপনারা যেটা করে দেখালেন,
এটা শুধু আপনারাই পারেন এবং আমরা পারি। আমাদের একটা ভোট অনেক কিছু পাল্টাতে পারে। জয় হিন্দ, জয় গণতন্ত্রের জয়। নমস্কার।